আজকের এই সমাবেশে সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিম সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের অসামান্য অবদান, ত্যাগ, কোরবানি, এমনকি শাহাদাতের রক্তের নজরানার বিনিময়ে আমাদের এই মাতৃভূমি জালিম এবং স্বৈরাচারী শাসন মুক্ত হয়েছে। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে ঘুমন্ত মুসল্লিদের উপর, নবী প্রেমিকদের উপর চালানো বুলেটের আঘাতে শাহাদাত প্রাপ্ত বহু শহীদান, 2014-15 সালে বিরোধী দলীয় আন্দোলন দমন করার জন্য একতরফা নির্বাচন করতে গিয়ে গুম, খুন এবং হত্যাকাণ্ডের শিকার বহু বিরোধী মত এবং পথের নেতাকর্মী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিতর্কিত গুজরাটের কসাই ভারতের কুখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালিয়ে হত্যা করা প্রায় 25-26 জন হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সর্বশেষ 2021 সালের জুলাই এবং আগস্টে বাংলার দামাল ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি চালিয়ে 2 সহস্রাধিক দামাল সন্তানদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ এবং মুগ্ধ সহ যে সকল দামাল বীর যোদ্ধাদের রক্তের উপর বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে, সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। তাদের সকলের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের নিকট আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছরের স্বৈরতন্ত্র থেকে মুক্তি লাভ করেছে। এই মুক্তির পর আজ 5 মাস অতিবাহিত হতে চলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও, ফ্যাসিবাদ মুক্ত হলেও পরিপূর্ণভাবে ফ্যাসিবাদের দোসর মুক্ত হতে পারে নাই। শুধু তাই নয়, বরং এখনো জুলাই এবং আগস্ট বিপ্লব এবং এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ নিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে জাতীয় নেতৃবৃন্দ। আমরা আশঙ্কা করছি যে যেমনিভাবে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই 72-এর বিতর্কিত গোলামীর দাসখত ভারতীয় আধিপত্যবাদের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। ঠিক একই কায়দায় আজ আবার বাংলাদেশের 2024 সালের এই মহান বিপ্লবকেও হাইজ্যাক করার পায়তারা চলছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মানুষের মৌলিক নিরাপত্তা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। 71-এর মুক্তিযুদ্ধে ইসলামের সঙ্গে কোনো বিরোধ ছিল না। 71-এর মুক্তিযুদ্ধে এদেশ থেকে ইসলাম এবং ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করবার
কোন দুরভিসন্দেহ এবং কোন অপবিত্র কার্যকলাপ ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে ছিল না। এমনকি ৭১-এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলার রাজনীতিতে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাস পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেছে এ কথার প্রমাণ দেওয়া সম্ভব নয়। অথচ আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে যে সংবিধান দেওয়া হলো, সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান। ৭২-এর সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছে। তাই আজ ২০২৪ সালের প্রয়োজন হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের পর ৭২-এর বিতর্কিত সংবিধান তৈরির কারণেই বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ তৈরি হয়েছে। ৭২-এর বিতর্কিত সংবিধানের কারণেই বাংলাদেশে দীর্ঘ ৫০ বছর যাবৎ ইসলাম এবং ইসলামপন্থীদেরকে দমন করবার ষড়যন্ত্র চালানো হয়েছে। তাই আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগস্ট বিপ্লবের পরে এই বাংলার মাটিতে ৭২-এর মুজিবীয় সংবিধান চলতে পারে না, চলতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মনে রাখতে হবে ১৫টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকের উপর এদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের গণরায় মতামতের বিরুদ্ধে একটি ভিনদেশী রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে বর্জন করে জোরপূর্বক বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের মাধ্যমে একটি দেশ তাদের এক কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর ক্ষমতার মস্তদে বসিয়ে রেখেছিল। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকার খর্ব করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আর যখন ২০২৪ সালের আগস্ট মাসে, যখন জুলাই এবং আগস্টে গোটা বাংলার সকল তরুণ, আবার বৃদ্ধ তৌহিদি জনতা, সকল স্তরের ছাত্র জনতা, সকল শ্রেণী এবং পেশার মানুষ সেই ভিনদেশী দালালের, ভিনদেশী সেবাদাসী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন গণমানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে, শেষ মুহূর্ত পর্যন্ত সেই দেশটি তার এই কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর চাপিয়ে রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে, কোন একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, আধিপত্যবাদী শক্তি জোর করে তাদেরকে দাবায় রাখতে পারে না। ৭১-ও পারে নাই। ২০২৪ সালে এদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিবাদী ভিনদেশী শক্তি পরাভূত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। খুব ভালো করে মনে রাখতে হবে, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হলো যারা ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভিনদেশী ক্রীড়নক এবং দালাল হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে ভূমিকা পালন করে। আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা, যারা বাংলাদেশকে স্বকীয় মর্যাদায়, আত্মমর্যাদা নিয়ে নিজের পায়ে বুকটান করে দাঁড়াবার জন্য বাংলাদেশের পক্ষে যারা ভূমিকা পালন করে। কাজেই এই 2 পক্ষের লড়াইয়ে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী হতে হবে, দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে এবং ভিনদেশী ক্রীড়নক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। বিগত 50 বছর আগে
যখন 1975 সালের 15ই আগস্টের শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবার সহ তার হত্যাকাণ্ড গঠিত হয়, সেই হত্যাকাণ্ডের পরে কেন হয়েছিল 75-এর 15ই আগস্ট? ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। 75-এর 15ই আগস্টের জন্য শেখ মুজিবুর রহমান সাহেবের একদলীয় বাকশালী স্বৈরতান্ত্রিক রাজনীতি তার জন্য দায়ী ছিল। 71 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশে 30,000 মায়ের কোল খালি করেছিল বাকশালীরা। 71 থেকে 75 পর্যন্ত গোটা বাংলাদেশ গুম খুন হত্যাকাণ্ডের বাংলাদেশে পরিণত হয়েছিল। 74-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরেছিল, এমনকি মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ উচ্ছিষ্ট ভোগ করে ডাস্টবিনগুলোতে মানুষ কুকুর এবং কাকের সাথে লড়াই করে নিজের জীবন রক্ষা করবার জন্য উচ্ছিষ্ট ভোগ করেছিল। এই সব কিছুর পরিণামে ঘটেছিল 1975-এর 15ই আগস্ট। কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম 75-এর 15ই আগস্টের সময় তারপর এই শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ায় ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। 75-এর 15ই আগস্টের পর শেখ হাসিনার সেই ঘোষণা, এটা শুধুমাত্র তার মৌখিক কোনো কথা ছিল না। পরবর্তী শেখ হাসিনার 50 বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় 50 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে। আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন, বিভাজিত করেছেন। বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার। মানুষকে ট্যাগ দিয়ে যাকে তাকে যখন তখন রাজাকার স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল। আওয়ামী লীগকে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন, যেই মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও 71-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে। এভাবেই জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের, সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা, এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোপুত হয়নি আন্দোলন, দাবি মনোপুত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ট্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অভিধায় বিভূষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরবদীপ্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ট্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল, পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায়তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো একটি ইসলামী সংগঠন, কোনো একটি ইসলামপন্থী দল
15 বছরে নির্বিঘ্নে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের কাছে দাসখত দিতে হয়েছে। তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামির চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে। বাংলাদেশে 15 বছর যাবত মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপার কৃপায় 2000 তামাল সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল, আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয়, স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। কারণ সে বহু আগেই বলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল 15ই আগস্ট 75 সাল ধানমন্ডির 32 নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। তার লাশ 2 দিন পর্যন্ত লাশ পড়েছিল। এত বড় আওয়ামী লীগের সংগঠন, এত হাজার লক্ষ লক্ষ কর্মী, কেউ তো এগিয়ে আসে নাই অন্তত 32 নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য। সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মস্তদে তারা আসীন হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন, কথাগুলো সুচিন্তিতভাবে বিশ্লেষণ করবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে, দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে। সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে, আগামী 50 বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী লীগের নাম মুখে নিতে লজ্জাবোধ করে। এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সভানেত্রীর আসনে বসে, যে আগামী 50 বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে। বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি, অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি। 1990 সালে গণ অভ্যুত্থানের সামনে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন, বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই। 1996 সালে, 2006 সালে বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ক্ষমতা ছেড়ে 80 পর বয়সে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন, কিন্তু তার দলের, তার অনুসারীদেরকে, তার নেতা কর্মীদেরকে লজ্জায় ডুবিয়ে দেশ ছেড়ে ভীরুকা পুরুষের মধ্যে তিনি পালিয়ে যাননি। আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন, আপনার নেত্রী কাজটা করলো কি? আপনার নেত্রী কাজটা করলো কি? কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি। আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন, আপনার নেত্রী যেই কাজটা করেছে, বিগত 100 বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রীর, কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই। তিনি কেন করেছেন এই কাজ? অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিল একজনকে মারলে একজনই মরে, একজনের জায়গায় 10 জন দাঁড়িয়ে যায়, তাও তিনি বলেছিলেন 10 জনকে হত্যা করো। দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এদেশের জনগণের বুকের উপর গুলি ছুড়েছেন। বেডরুমের মধ্যে, ঘরের বেডরুমের সংরক্ষিত জায়গায় বাবার কোলে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বুক ঝাঁঝরা হয়েছে। নৃশংস, নির্মম, ভয়াবহ, জঘন্যতম, বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার কথা ছিল দেশটাকে মেরে সাফ করে দাও,
কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় নাই। এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না, দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার কমান্ড ফলো করছে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মসনদের পাহারাদারি করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকে গুলি ছুটতে পারবো না। তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাঁধ ভাঙ্গা স্রোত যখন ছুটেছে, ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি জানে বাঁচতে চাও ৪৫ মিনিটের দেশ ছাড়ো। গণভবনে ১২ পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার। চিন্তা করতে পারেন কতটা নির্মম হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে ২০০০ মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে ১২ পদের রান্না দিয়ে লাঞ্চ করতে পারে। কতটা বিকৃত রুচি হলে, কতটা নির্মম পাষাণ হৃদয়ের হলে একজন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব। যখন তাকে পালিয়ে যেতে বলা হলো, সমস্ত মিডিয়া গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, পালানোর সময় ১৪টা সুটকেস ভরে নিয়ে গেছে, ১৪টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে। অর্থাৎ তার ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে, যা তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে ১৪টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ হয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ঝুড়ি তলাটা ছিন্ন করে দিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী, তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকার তো তার দরকার নাই। বিধবা একটা নারী, তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য বললাম যে আজ সেই পতিত পরাজিত ভিনদেশী ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা রাজনীতির নামে ভণ্ডামি করবার চেষ্টা করছে। দেশপ্রেমিক আগস্টের বিপ্লবীরা সমস্ত মুনাফিকের ভণ্ডামি রুখে দাঁড়াবে। অত্যন্ত পরিতাপের বিষয়, অব্যাহতভাবে বিগত 15টা বছর পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের দাবিদার ভারত বাংলাদেশের 20 কোটি জনতাকে উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে শুধুমাত্র তার সেবাদাসী আর কৃতদাসীর ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এদেশের মানুষের উপর অব্যাহতভাবে এদেশের মানুষকে বঞ্চিত করে গিয়েছে। যখন তার সেবাদাসী ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, এখনো সে তার ভুল বুঝে না। ভারতকে আমরা বলি বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমাকে যদি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয় বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। বাংলাদেশ তোমার কাছে হাঁটু গেড়ে তোমার সামনে নত জানো পররাষ্ট্রনীতি নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না। পরবর্তী শেখ হাসিনার 50 বছরের রাজনীতি পর্যবেক্ষণ করলে বোঝা যায় 50 বছর যাবৎ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছে। আর এই প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশকে বিভক্ত করেছেন, বিভাজিত করেছেন। বিভাজনের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির মূল হাতিয়ার।
মানুষকে ট্যাগ দিয়ে যাকে তাকে যখন তখন রাজাকার স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশকে সে তার বাবার তালুকে পরিণত করেছিল। আওয়ামী লীগকে বানিয়েছিল মুক্তিযোদ্ধা তৈরি করবার একটা অটোমেটিক মেশিন, যেই মেশিনের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে ঢুকলেও বের হলেও ৭১-এর যে কোনো রাজাকার আপনা আপনি ভাবে মুক্তিযুদ্ধে পরিণত হতো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তার আমলে যত মানুষকে মুক্তিযুদ্ধের সনদ দেওয়া হয়েছে যদি যাচাই করা হয় এর অর্ধেক রাজাকার বের হবে। এভাবেই জাতিকে বিভক্ত করে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়াই ছিল তার রাজনীতির মূল হাতিয়ার। আমরা দেখেছি তার আরেকটা হাতিয়ার ছিল বাংলাদেশকে একটি ভারতের, সুস্পষ্টভাবে নাম নিয়ে বলতে চাই, বাংলাদেশকে ভারতের করব রাজ্যে পরিণত করা, এটাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব তার সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। জুলাই আগস্টে 4 কোটি ছাত্র জনতা যখন তাদের অধিকার আদায়ের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার চাইতে যাওয়ার পর যখনই সরকার, তৎকালীন সরকারের তাদের মনোপুত হয়নি আন্দোলন, দাবি মনোপুত হয়নি, সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী এদেশের 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এদেশের ছাত্র জনতা এবার শেখ হাসিনার সেই ট্যাগ দেওয়ার, মানুষকে খারাপ অভিধায় বিভূষিত করবার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 4 কোটি ছাত্র জনতা একসঙ্গে গৌরবদীপ্ত স্লোগানে গোটা বাংলাদেশ প্রকম্পিত করে তুলেছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এইভাবে শেখ হাসিনার দীর্ঘদিনের ট্যাগ দেওয়ার রাজনীতি মাঠে মারা খেয়েছিল এবং সেদিনই শেখ হাসিনার বাংলাদেশ থেকে তার ক্ষমতার মরণ ঘটেছিল, পতন ঘণ্টা বেজে গিয়েছিল। এরপরে শেখ হাসিনা বিগত বছরের পর বছর ধরে তার ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদেরকে হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত করে বাংলাদেশের প্রতিটি ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আদর্শকে পেশি শক্তির মোকাবেলার মাধ্যমে দমন করার পায় তারা চালিয়েছে। বাংলাদেশের কোথাও কোন জায়গায় কোন একটি ইসলামী সংগঠন, কোন একটি ইসলামপন্থী দল 15 বছরে নির্বিঘ্নে কোন একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। কোথাও একটি মিছিল করা যায় নাই, একটি সমাবেশ করা যায় নাই। যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করার আগে শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের কাছে দাসখত দিতে হয়েছে, তাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে গোলামির চুক্তি করে তারপরে সেখানে সমাবেশ করতে হয়েছে। বাংলাদেশে 15 বছর যাবত মানুষের কোনো মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আল্লাহর অপার কৃপায় 2000 তামার সন্তানের রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। শেখ হাসিনা যেই প্রতিশোধের রাজনীতি শুরু করেছিল, আমি বলি শুধু বাংলাদেশ থেকে নয়, স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে, কারণ সে বহু আগেই বলেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে সে ক্ষোভ প্রকাশ করে বলেছিল 15ই আগস্ট 75 সাল ধানমন্ডির 32 নম্বরে তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল তার লাশ। 2 দিন পর্যন্ত লাশ পড়েছিল। এত বড় আওয়ামী লীগের সংগঠন, এত হাজার লক্ষ লক্ষ কর্মী, কেউ তো এগিয়ে আসে নাই অন্তত 32 নম্বরে সেই তার বাবার মৃত লাশটাকে সেখান থেকে নিয়ে সম্মানজনকভাবে দাফন করার জন্য। সেই দিন থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করবার জন্য সে প্রস্তুতি গ্রহণ করেছে। 75-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা করার পর আওয়ামী লীগই ক্ষমতা দখল করেছিল এবং আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবকে হত্যা করে তার ক্ষমতার মস্তদে তারা আসীন হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ থাকেন, কথাগুলো সুচিন্তিতভাবে বিশ্লেষণ করবেন।
যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছ থেকে, দেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, প্রতিশোধ গ্রহণ করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগের কাছ থেকে। সে এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে, আগামী 50 বছর জন্য কেউ বাংলাদেশে আওয়ামী লীগের নাম মুখে নিতে লজ্জাবোধ করে। এদেশে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত শেখ হাসিনা উপস্থাপন করে গেছে আওয়ামী লীগের সভানেত্রীর আসনে বসে, যে আগামী 50 বছর আওয়ামী লীগের নাম নেওয়া বাংলাদেশের মানুষের জন্য লজ্জার বিষয় হবে। বাংলাদেশে আমরা অনেক নেতার পতন দেখেছি, অনেক রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়তে দেখেছি। 1990 সালে গণ অভ্যুত্থানের সামনে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করার পর তিনি তার সদল বলে কারারুদ্ধ হয়েছেন, বছরের পর বছর জেলখানার ঘানি টেনেছেন, কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে জাতির সামনে লজ্জিত করে তিনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই। 1996 সালে, 2006 সালে বেগম খালেদা জিয়া আন্দোলনের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। ক্ষমতা ছেড়ে 80 পর বয়সে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন, কিন্তু তার দলের, তার অনুসারীদেরকে, তার নেতা কর্মীদেরকে লজ্জায় ডুবিয়ে দেশ ছেড়ে ভীরু কাপুরুষের মধ্যে তিনি পালিয়ে যাননি। আওয়ামী লীগের চিন্তাশীল লোকদের কাছে প্রশ্ন, আপনার নেত্রী কাজটা করলো কি? আপনার নেত্রী কাজটা করলো কি? কথা বললে তো ক্ষিপ্ত হন আমাদের বিরুদ্ধে যে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি। আপনি ঠান্ডা মাথায় নিজে চিন্তা করবেন, আপনার নেত্রী যেই কাজটা করেছে, বিগত 100 বছরে পাক ভারত উপমহাদেশে কোন রাজনৈতিক নেতা নেত্রীর, কোন রাজনৈতিক নেতৃত্বের দ্বারা এমন কলঙ্কজনক ঘটনা ঘটে নাই। তিনি কেন করেছেন এই কাজ? অথচ তাকে সতর্ক করা হয়েছিল আরো অনেক আগেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা বলেছিল দেশের পরিস্থিতি ভালো নাই, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিলেন জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে, তিনি বলেছিলেন চালাও গুলি। তারা বলেছিল একজনকে মারলে একজনই মরে, একজনের জায়গায় 10 জন দাঁড়িয়ে যায়, তাও তিনি বলেছিলেন 10 জনকে হত্যা করো। দেশের মানুষের নিরাপত্তার জন্য কেনা হেলিকপ্টার দিয়ে তিনি এদেশের জনগণের বুকের উপর গুলি ছুড়েছেন। বেডরুমের মধ্যে, ঘরের বেডরুমের সংরক্ষিত জায়গায় বাবার কোলে সন্তান শেখ হাসিনার গুলিতে তার বুক ঝাঁঝরা হয়েছে। নৃশংস, নির্মম, ভয়াবহ, জঘন্যতম, বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হয়েছে জুলাই আর আগস্টে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত তার কথা ছিল দেশটাকে মেরে সাফ করে দাও, কারণ এদেশের মানুষ বেঁচে থাকুক শেখ হাসিনা চায় নাই। এরপরে যখন দেখলো যে আর মানুষকে মারছে না, দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার কমান্ড ফলো করছে না, পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমার ক্ষমতার মসনদের পাহারাদারি করবার জন্য আমরা আমার দেশের আর একটি নাগরিকের বুকেও গুলি ছুটতে পারবো না। তখন চতুর্দিক থেকে গণভবনের দিকে লাখো জনতার বাঁধ ভাঙ্গা স্রোত যখন ছুটেছে, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যদি জানে বাঁচতে চাও 45 মিনিটের দেশ ছাড়ো। গণভবনে 12 পদের খানা রান্না করে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল তার। চিন্তা করতে পারেন কতটা নির্মম হলে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে 2000 মানুষের বুকের রক্তের উপর দাঁড়িয়ে 12 পদের রান্না দিয়ে লাঞ্চ করতে পারে। কতটা বিকৃত রুচি হলে, কতটা নির্মম পাষাণ হৃদয়ের হলে একজন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব। যখন তাকে পালিয়ে যেতে বলা হলো, সমস্ত মিডিয়া, গণমাধ্যমে এসেছে, সচিত্র প্রতিবেদন এসেছে, পালানোর সময় 14টা সুটকেস ভরে নিয়ে গেছে, 14টা লাগেজ নিয়ে গেছে শুধু তার বোনকে। অর্থাৎ তার ছেলে মেয়ে তো আগেই দেশের বাইরে পাচার করেছে, যা তার আত্মীয় স্বজন যা ছিল সেগুলোকে বাইরে আগে পাচার করেছে। ছিল একটা বোন, এই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজে করে সে উড়াল দিয়ে তার পরম মমতার দেশ, যাদের কৃতদাসী হিসেবে এদেশটাকে সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল, তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ হয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিক ভাবে বাংলাদেশের ঝুড়ি তলাটা ছিন্ন করে দিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী
তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকার তো তার দরকার নাই। বিধবা একটা নারী, তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য বললাম যে আজ সেই পতিত পরাজিত ভিনদেশী ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা রাজনীতির নামে ভণ্ডামি করবার চেষ্টা করছে। দেশপ্রেমিক আগস্টের বিপ্লবীরা সমস্ত মুনাফিকের ভণ্ডামি রুখে দাঁড়াবে। অত্যন্ত পরিতাপের বিষয়, অব্যাহতভাবে বিগত 15টা বছর পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের দাবিদার ভারত বাংলাদেশের 20 কোটি জনতাকে উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে শুধুমাত্র তার সেবাদাসী আর কৃতদাসীর ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এদেশের মানুষের উপর অব্যাহতভাবে এদেশের মানুষকে বঞ্চিত করে গিয়েছে। যখন তার সেবাদাসী ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, এখনো সে তার ভুল বুঝে না। ভারতকে আমরা বলি বাংলাদেশ নীতি পরিবর্তন করো। তোমাকে যদি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়, বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। বাংলাদেশ তোমার কাছে হাঁটু গেড়ে তোমার সামনে নত জানো পররাষ্ট্রনীতি নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না। করা হয়েছে সেগুলোকে মেরামত করার দিকে পূর্ণ মনোনিবেশ করুন। আবারও বলছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অফুরন্ত সময় নেই। তাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাংলাদেশের মানুষ ক্ষমতার মস্তদে বসিয়েছে। মানুষ তাদেরকে পাহারা দিচ্ছে, সমর্থন দিচ্ছে। প্রতিটি কর্মকাণ্ডে মানুষের অকুণ্ঠ সমর্থন আপনারা পাচ্ছেন। এই অকুণ্ঠ সমর্থন থাকতে থাকতে দেশকে পুনর্গঠন করবার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করুন। নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করুন। সংবিধান থেকে কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন বাতিল করবার ধারা সংযুক্ত করুন। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ 1.25 শতাব্দীর বঞ্চনা দূর করবার ব্যবস্থা করুন। তাদের হৃদয়ের ক্ষোভের আগুন প্রশমিত করুন। এভাবে সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনারা যুক্তিপূর্ণ সময়ের মধ্যে সংস্কার সেরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী নির্বাচন ব্যবস্থার দিকে দেশকে পরিচালিত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, নাম উল্লেখ করে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, এলডিপি, এনডিপি, নাগরিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যারা বিগত সময়ে ফ্যাসিবাদের মোকাবেলার রাজপথে ভূমিকা পালন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে অকুতোভয় কার্যক্রম তারা সম্পন্ন করেছে, তাদেরকে সম্মান জানিয়ে সমীহ করে তাদের পরিকল্পনা এবং তাদের যে কার্যক্রমকে সমর্থন জানিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। নিজেদের বিভেদের কারণে, আবার বলছি, পারস্পরিক বিভেদের সময় এখনো আসেনি। বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বলতে চাই, আপনারা যদি এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন,
আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। সেটা হবে বিগত 15 বছর ধরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে সকল নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সঙ্গে আপনারা গাদ্দারি করবেন না। যদি আপনাদের বিরোধের সুযোগ নিয়ে যদি আবার ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশের জনগণের বীর শহীদদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে সকল রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, এমনকি আওয়ামী লীগের চিন্তাশীল লোকদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন, বিভেদের রাজনীতি করবেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী না। আপনারা বুঝেন নাই, ভুল করেছেন। এখনো বোঝার চেষ্টা করুন, আপনাদের সর্বনাশ ঘটিয়েছে অন্য কোনো বিরোধী দল নয়, বরং আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল, দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজের আওয়ামী নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সরকারকে আমরা বলতে চাই, বিগত সকল দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকাগুলো অবিলম্বে দেশের মধ্যে ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনে, উন্নয়নে ভূমিকা রাখুন। সেই সম্পদ, জনগণের সম্পদ, চুরি হওয়া সম্পদ আবার দেশের জনগণের কল্যাণে ব্যয় করবার ব্যবস্থা করুন। যত হত্যাকাণ্ড হয়েছে, 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, 2024 সালের জুলাই আগস্টের গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। ভারত রাষ্ট্রকে বলবো, কোন খুনিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে কোন অপরাধী যদি আপনার দেশে থাকে, আর আপনি যদি আরেকটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান জানান, তাহলে সেই দেশের পলাতক খুনি আসামিকে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে বাধ্য। যদি আপনারা সেটা না করেন, তাহলে আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশ হিসেবে আপনারা প্রমাণিত হবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের উদাত্ত আহ্বান, দেশকে পুনর্গঠনে, জাতির উন্নয়নে মনে রাখতে হবে, অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক দলীয় শাসন দেখেছি, অনেক নেতা নেত্রীর আইন এবং শাসন দেখেছি, কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে অব্যাহত চেষ্টা যেটার জন্য চলছিল, এদেশে ইসলামী হুকুমত কায়েম, আজও পর্যন্ত আমরা ইসলামের বাংলাদেশ দেখি নাই। আমরা একবার সবুজ বাংলাদেশ দেখেছি, একবার নতুন বাংলাদেশ দেখেছি, একবার ডিজিটাল বাংলাদেশ দেখেছি। অনেক বাংলাদেশ দেখার পর এদেশের মানুষের এখন প্রয়োজন ইসলামের বাংলাদেশ দেখা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাগুরা জেলাবাসী, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানায়, আসুন রাজনীতির শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত মজলিসে শামিল হয়ে বাংলাদেশ পুনর্গঠনে, বাংলাদেশকে একটি উন্নত একটি রাষ্ট্রে পরিণত করবার জন্য, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের মাধ্যমে বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য আমাদের হাতে হাত রাখুন। আমরা অন্য সকল মত এবং পথের লোকদের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনগুলোর পতাকা তলে সংঘবদ্ধ হয়ে আমাদের সংগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। আবারও বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।